হ্যালো ক্যান্ডিডেটস, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সামটা আসছে নেক্সট উইকে, সেটার জন্য আমি আজকে বিহার এসএসসির যে ইন্টার লেভেলের এক্সাম 2017 যে পেপারটা ছিল, সেখানে যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন প্লাস সেখানে যে অ্যারিথমেটিক লজিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন, সেই তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন আজকে তোমাদের সলভ করিয়ে দিচ্ছি। তো এই পেপারটা তোমরা গুগল থেকে পেয়ে যাবে সার্চ করে। আহ, এটা যেমন আমি আড্ডা 24/7 যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করেছি, সেখান থেকে এটা ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে। তোমরা ওপেন করে নিয়ে এটা সলভ করা স্টার্ট করতে পারো। তো এটা যে ফার্স্ট পেপার সেখানে যেটা ছিল 2017-এর ফার্স্ট শিফটের, সেটার কোয়েশ্চেন নাম্বার 101, 101 নম্বর কোয়েশ্চেন থেকে আমি স্টার্ট করছি। তো দেখো কোয়েশ্চেনটা কি আছে: হাউ মেনি ডেজ উইল বি দেয়ার বিটুইন 26 জানুয়ারি 2008 অ্যান্ড 15 মে 2008 ইনক্লুডস বোথ ডেজ। মানে 2008 সালের 26শে জানুয়ারি থেকে 15ই মের মধ্যে কতগুলো দিন রয়েছে। ইনক্লুডস বোথ ডেজ মানে এই দুটো দিনকেও আমাদের কাউন্টিংয়ে ধরতে হবে, এই 26শে জানুয়ারি আর 15ই মে। তো এই অঙ্কগুলো তো খুবই সোজা, তোমরা জানো প্রথমেই দেখে নিতে হয় যে যেই সালটা দিয়েছে সেই সালটা লিপ ইয়ার সাল কিনা। তো 2008 সাল যেটা, সেটা লিপ ইয়ার সাল। কি করে বুঝবো? লাস্টের যে দুটো ডিজিট দিয়ে যে সংখ্যাটা হচ্ছে, সেটা যদি 4 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি, তাহলে কিন্তু সেই সালটা হবে লিপ ইয়ার। তো এখানে লাস্টে দুটো কি রয়েছে ডিজিট 08, সেটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে 2008 সালটা ছিল লিপ ইয়ার সাল। তাহলে 2008 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু 29 দিন ছিল। চলো আমরা একবার লিখেই নিই। জানুয়ারি মাসে হচ্ছে আমাদের জানুয়ারি মাসে 6 দিন। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপিয়ার সাল ছিল সেই জন্য হয়ে যাবে 29 দিন। মার্চ মাসে তো 31 দিন থাকবে। এপ্রিল মাসে হবে 30 দিন। আর মে মাসের কোন ডেট বলেছিল? 15 তারিখ। তাহলে মে মাসে হবে 15 দিন। ঠিক আছে? তো এবার অ্যাড করে দাও সিম্পলি। কত হচ্ছে এখানে? 111। তোমরা অ্যাড করে দেখে নাও, অ্যান্সারটা হবে 111। দেখো এখানে অ্যান্সারও দেওয়া আছে এখানটায়। অ্যান্সার হলো 111, যে কারেক্ট অপশন 1 লেখাই আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আছে এ অ্যান্ড বি আর ইদার অফ দ্য সেম এজ অর এ ইজ ওল্ডার দেন বি, সি অ্যান্ড ডি আর অফ দ্য সেম এজ অর ডি ইজ ওল্ডার দেন সি, বি ইজ গ্রেটার দেন সি। মানে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে বা ফ্যাক্ট দেওয়া আছে, সেখান থেকে এই যে চারটে অপশন আছে সেই চারটে অপশন, এদের মধ্যে কোন অপশনটা রাইট সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম স্টেটমেন্ট আমরা যদি দেখি, এ অ্যান্ড বি আর ইদার অফ দ্য সেম এজ অর এ ইজ ওল্ডার দেন বি, এটাকে আমরা যদি লিখি সাইন সাইন দিয়ে, তাহলে হবে এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি। কারণ এ অ্যান্ড বি এরা দুজনে হয় সমবয়সী, কিংবা এ বি এর চেয়ে বয়সে বড়। নেক্সট নেক্সট স্টেটমেন্টটা কি আছে? সি অ্যান্ড ডি আর অফ দ্য সেম এজ অর ডি ইজ ওল্ডার দেন সি। তাহলে এটাকে আমরা লিখবো ডি গ্রেটার দেন ইকুয়ালস টু সি। আর থার্ড স্টেটমেন্ট আছে বি ইজ গ্রেটার দেন সি, তাহলে বি গ্রেটার দেন সি। এবার অপশনগুলো চলে যাই। প্রথম অপশন কি আছে? এ ইজ গ্রেটার দেন বি। আমরা তো দেখতেই পাচ্ছি এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, তাহলে শুধুমাত্র এ গ্রেটার দেন বি এটা কিন্তু কারেক্ট হবে না, তাই ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে না। নেক্সট আছে বি অ্যান্ড ডি আর অফ দ্য সেম এজ। বি অ্যান্ড ডি আর অফ দ্য সেম এজ বলছে। তো আমরা যদি এই দুটোকে দেখি, এই সেকেন্ড রিলেশনটাকে আর থার্ড রিলেশনটাকে, তাহলে ডি সি এর সমান বা সি এর চেয়ে বড়, আর বি সি এর চেয়ে সবসময় বড়। কিন্তু এই দুটো থেকে কিন্তু বি আর ডি এর ডিরেক্ট রিলেশন কি হতে পারে সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। কারণ ডি যদি সি এর সমান হয়, ডি আর সি যদি সমবয়সী হয়, তাহলে বি ডি এর চেয়েও বড় হবে। কিন্তু ডি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে বি আর ডি এর মধ্যে কি রিলেশন হয়ে যাবে, কে বড় হবে কে ছোট হবে, সমান হবে কিনা, সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। তাই বি ইকুয়াল ডি, যেটা মানে সেকেন্ড অপশন যেটা বলছে বি অ্যান্ড ডি আর অফ সেম এজ, সেটা কিন্তু সম্ভব না, তাই সেকেন্ড অপশনও রং। থার্ড অপশন কি আছে? ডি ইজ ওল্ডার দেন সি। থার্ড অপশন ডি ইজ ওল্ডার দেন সি বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডি গ্রেটার দেন ইকুয়ালস টু সি, তাই থার্ড অপশনও রাইট হবে না। ফোর্থ অপশন বলছে এ ইজ গ্রেটার দেন সি। এ ইজ গ্রেটার দেন সি, দেখো ফার্স্ট অপশনে আছে এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, আর লাস্ট অপশনে আছে বি গ্রেটার দেন সি। তাহলে এ যদি বি এর সমান হয় তাহলেও এ সি এর চেয়ে বড় হবে, আর এ যদি বি এর থেকে বড় হয় তাহলে তো অবশ্যই সি এর চেয়ে বড় হবেই, কারণ বি যেহেতু সবসময় সি এর চেয়ে বড়, তাই এও সবসময় সি এর চেয়ে বড় হবে, তাই এ ইজ অলসো অলওয়েজ গ্রেটার দেন সি। তাহলে এটা হচ্ছে রাইট অপশন, যেটা অপশন নাম্বার 4। আচ্ছা, in two standard cubes, 4 and 3 are written on the front faces. What will be the sum of the numbers written on the opposite faces? এই অঙ্কটা একটু বোঝার আছে। স্ট্যান্ডার্ড কিউব মানে এখানে কোন কিউবের কথা বলছে? এটা হচ্ছে যে ছক্কা, যে লুডোর ছক্কা থাকে সেই লুডোর ছক্কার কথা কিন্তু বলছে। আর লুডোর ছক্কায় একটা জিনিস তোমরা
খেয়াল করে দেখতে পারো যে দুপাশে একদম অপোজিট দুটো যে তল থাকে বা অপোজিট দুটো যে ফেস থাকে, সেই দুটো ফেসের নাম্বারের যোগফল কিন্তু সবসময় 7 হয়। কেন বলছি, দেখবে লুডোর ছক্কা নিয়ে যেই পাশটায় 6 রয়েছে তার ঠিক অপোজিট পাশে কিন্তু 1 থাকবে, যে পাশে 3 রয়েছে তার ঠিক অপোজিট পাশে 4 থাকবে, আর যে পাশে 2 রয়েছে তার ঠিক অপোজিট পাশে 5 থাকবে। তাহলে দেখবে যে দুটো অপোজিট যে ফেস, সেই ফেস দুটোর যোগফল কিন্তু সবসময় 7 হবে। 6 + 1 7, 3 + 4 7, 2 + 5 7। তো সেটাই বলেছে যে ইন টু স্ট্যান্ডার্ড কিউবস, মানে দুটো লুডোর ছক্কা নিয়েছে, ঠিক আছে, দুটো লুডোর ছক্কা নিয়েছে। বলছে দুটো ছক্কায় 4 and 3 আর রিটেন অন দ্য ফ্রন্ট ফেসেস, মানে যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, একটা ছক্কায় সেই ফেসটা হলো 4 আর অন্য ছক্কাটায় সেই ফেসটা হলো 3। হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য নাম্বারস রিটেন অন দ্য অপোজিট ফেসেস, মানে এই দুটো ছক্কারই যেই ফেস দুটো আমরা দেখতে পাচ্ছি, একটাতে 4 আছে একটাতে 3 আছে, তাহলে এই দুটোরই ঠিক যে অপোজিট ফেসটা আছে আমাদের, সেই ফেসে যে নাম্বার দুটো থাকবে তাদের যোগফল কত হবে। তো প্রথম ছক্কায় যদি এই ফেসে 4 থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার ঠিক অপোজিট ফেসে কত থাকবে, 3 থাকবে। আর দ্বিতীয় ছক্কায় যেহেতু আমাদের যেই ফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে 3 রয়েছে, তাই তার অপোজিট ফেসে 4 থাকবে। তো অ্যান্সারটা হবে 3 + 4 = 7। অ্যান্সার 1 7। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে কেন অঙ্কটা, মানে অঙ্কটা একটু ইজি অঙ্ক, কিন্তু জাস্ট এই যে কনসেপ্টটা যে দুটো ফেসের যে অ্যাডিশন, নাম্বারের অ্যাডিশন সেটা 7 হবে, সেটা থাকলে অঙ্কটা ইজিলি করতে পারবে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইন আ রো অফ ক্রোস, A is 10 from the left and B is 9 from the right. A is 15 from the left when they interchange their positions. How many crows are there in the row? তাহলে একটা গাছের ডালে কিছু কাক বসে আছে, তাদের মধ্যে এ কাকটা বাদিক থেকে 10 নম্বরে বসে আছে আর বি কাকটা ডান দিক থেকে 9 নম্বরে বসে আছে। এবার কি করেছে, এ আর বি দুজনে স্থান পরিবর্তন করেছে, মানে স্থান বিনিময় করেছে, তাদের পজিশনটা ইন্টারচেঞ্জ করেছে। তাহলে এ উড়ে গিয়ে বি এর জায়গাতে বসলো আর বি উড়ে এসে এর জায়গাতে বসলো। তাহলে এখন এর পজিশন কোনটা হয়ে যাবে, যেটা আগে বি এর পজিশন ছিল সেটাই এখন এর পজিশন হয়ে যাবে। তো আগের বি এর পজিশন ছিল 9 ফ্রম রাইট, মানে ডান দিক থেকে 9 নম্বর। তাহলে এখন স্থান বিনিময়ের পরে এরও পজিশন হয়ে যাবে ডান দিক থেকে 9 নম্বর। আবার অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে স্থান বিনিময়ের পরে এরই পজিশন বা দিক থেকে হয়ে যাচ্ছে 15 নম্বর। ঠিক আছে, এটা যদিও একদমই মানে পেন পেপার নিয়ে কিছু করার দরকার নেই, মানে মুখে মুখেই হয়ে যায়, তাও জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো ডালটা ছিল, সেখানে এ বসেছিল এই জায়গাটায় আর বি বসেছিল ধরো এই জায়গাটায়। তাহলে এর পজিশন কোথায় ছিল, এর পজিশন ছিল বাদিক থেকে 10th, বাদিক থেকে 10th, এদিক থেকে 10th ছিল এ, আর বি ছিল ডান দিক থেকে 9th, মানে এই ডান দিক থেকে যদি কাউন্টিং করতাম তাহলে বি ছিল 9th-এ। এবার দুজনে নিজেদের জায়গা চেঞ্জ করলো, ঠিক আছে। তাহলে এর এখনের পজিশন কোনটা হবে, এখনের পজিশন হবে এটা, ডান দিক থেকে 9th। তাহলে এ হচ্ছে, মানে এর পজিশন হবে ডান দিক থেকে 9th, তাই তো, রাইট থেকে 9th। আবার সেই এরই পজিশন হচ্ছে, লিখে দিয়েছে এখানে, বাঁ দিক থেকে 15, 15 ফ্রম লেফট, ঠিক আছে। তাহলে পরে এই এর পজিশন 9 ফ্রম রাইট আর 15 ফ্রম লেফট, তাহলে টোটাল কাকের সংখ্যা কত হবে, কাকের সংখ্যা হবে 15 + 9 -1। -1 কেন করছি, কারণ যদি -1 না করি তাহলে পরে এ কে আমরা ডবল কাউন্ট করে ফেলবো এর পজিশনকে, সেই জন্য একটা -1 আমাদের করতে হবে। তাহলে অ্যান্সার হবে হলো 23, ঠিক আছে, অ্যান্সার হবে 23। দেখে নিই আমরা, এই যে 3 নম্বর অ্যান্সার 23, এটা হলো টোটাল নাম্বার অফ কাকের সংখ্যা। এবার চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। একই রকম অঙ্ক। ইন আ রো অফ বয়েজ, আ বয় র্যাঙ্কস 19th অন ইদার সাইড, হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রো। তার মানে এক সারিতে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, একটা ছেলে তাদের মধ্যে সে দুদিক থেকে 19 নম্বরে দাঁড়িয়ে আছে, তাহলে কতজন ছেলে সেই সজ্জায় সেই সারিতে রয়েছে। একেবারেই জলভাত অঙ্ক, ছেলেটা দুদিক থেকে 19 নম্বরে দাঁড়িয়ে আছে, তাহলে টোটাল নাম্বার কত হবে, 19 + 19 -1। -1 কেন করছি, কারণ না হলে এই ছেলেটাকে আমরা ডবল কাউন্ট করে ফেলবো, দুবার গণনায় ধরে ফেলবো। তাই 19 + 19 -1 মানে 38 - 1, অ্যান্সার হচ্ছে 37। 2 নম্বর অ্যান্সার 37, ঠিক আছে, খুব সোজা অঙ্ক। নেক্সট, 5 cities
P, Q, R, S and T are connected by different types of vehicles. P and Q by boat and rail, S and R by bus and boat, Q and T by airplane, P and R are connected by boat, T and R are connected by rail and bus. Which vehicle can be used to travel from R to Q? মানে পাঁচটা শহর আছে P, Q, R, S, T, এর মধ্যে প্রত্যেকটা শহর অন্য শহরের সাথে আলাদা আলাদা যাতায়াতের মাধ্যম দিয়ে কানেক্টেড। কোনো দুটো শহর ধরো ভেহিকেল মানে মোটর গাড়ি দিয়ে কানেক্টেড, কোনো দুটো শহর নৌকা দিয়ে কানেক্টেড, কোনো দুটো শহর বাস দিয়ে কানেক্টেড, কোনো দুটো শহর এয়ারপ্লেন দিয়ে কানেক্টেড, এরকম করে দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? পি অ্যান্ড কিউ, বোট আর রেল, মানে নৌকা আর রেলগাড়ি, এই দুটো দিয়েই কিন্তু পি আর কিউ শহর দুটো কানেক্টেড। মানে পি থেকে কিউ আর কিউ থেকে পিতে নৌকো দিয়েও যাওয়া যায়, নৌকায় চড়ে, আর রেলে চড়েও যাওয়া যায়। এস অ্যান্ড আর বাই বাস অ্যান্ড বোট, মানে এস থেকে আরে যেতে বা আর থেকে এসে আসতে মানুষরা বাস আর নৌকা এই দুটো ইউজ করতে পারে। কিউ অ্যান্ড টি বাই এয়ারপ্লেন, কিউ থেকে টিতে যেতে আর টি থেকে কিউতে আসতে ফ্লাইটে করে যেতে হয়। পি অ্যান্ড আর আর কানেক্টেড বাই বোট, মানে পি থেকে আরে যেতে আর থেকে পি এ আসতে শুধুমাত্র নৌকার ব্যবহার করা যায়। টি অ্যান্ড আর আর কানেক্টেড বাই রেল অ্যান্ড বাস। সেম। তাহলে এবার প্রশ্নটা কি, হুইচ ভেহিকল ক্যান বি ইউজড টু ট্রাভেল ফ্রম আর টু কিউ? তাহলে আর থেকে কিউতে যেতে বা কিউ থেকে আরে আসতে কোন ভেহিকল ইউজ করা যাবে? দেখো এখানে আর আর কিউ মেনশন কোথায় কোথায় আছে। আর আর কিউ মেনশনের মধ্যে প্রথমে যেমন কিউর মেনশন আছে পি অ্যান্ড কিউ বাই বোট অ্যান্ড রেল, মানে পি অ্যান্ড কিউ বোট আর রেলে কানেক্টেড। এখানে যে আর আর কিউ প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর আর কিউ কিন্তু ডিরেক্ট কানেক্টেড না, তাহলে কোনো একটা থার্ড শহরের ভায়া আর থেকে কিউতে যেতে হবে বা কিউ থেকে আরে আসতে হবে। তো সেই থার্ড শহরটা কি সেটা আমাদেরকে বের করতে হবে, কোন তৃতীয় শহরের মধ্যে দিয়ে আর থেকে কিউ বা কিউ থেকে আরে আরে আসা যাবে। তো দেখো পি অ্যান্ড কিউ বাই বোট অ্যান্ড রেল কানেক্টেড ফার্স্টেই দেওয়া ছিল, আর পি অ্যান্ড আর আর কানেক্টেড বাই বোট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেই তৃতীয় শহরটা কি, সেই তৃতীয় শহরটা হচ্ছে পি, যেই শহরের ভায়া হয়ে, যেই শহরের মধ্যে দিয়ে এটাকে লিঙ্ক করছে কিউ আর আর কে, আর থেকে কিউতে বা কিউ থেকে আরে যাওয়া যাবে। তো পি আর কিউ কি দিয়ে কানেক্টেড ছিল? বোট আর রেল দিয়ে। আর পি অ্যান্ড আর কি দিয়ে কানেক্টেড? বোট দিয়ে। তাহলে দু ক্ষেত্রেই কি কমন রয়েছে? কমন রয়েছে বোট। তাহলে অ্যান্সার হবে হবে হচ্ছে বোট। তাহলে হুইচ ভেহিকল ক্যান বি ইউজ টু ট্রাভেল ফ্রম আর টু কিউ, এটা অ্যান্সার হবে বোট। নেক্সট, আচ্ছা একই প্রশ্ন, একই ইনফরমেশন থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, হুইচ পেয়ার অফ সিটিজ আর কানেক্টেড ইন এনি ওয়ে উইদাউট গোয়িং টু দ্য থার্ড সিটি? মানে এই যে পেয়ার গুলো দিয়ে দিয়েছে পিটি টিএস কিউ আর নান অফ দিস, এদের মধ্যে কোন দুটো শহর এক শহর থেকে অন্য শহরে যেতে হলে কোনো তৃতীয় শহরের ভায়া যাওয়ার দরকার নেই? তো দেখো পি অ্যান্ড টি এর কি কিছু লেখা আছে প্রশ্নে? পি অ্যান্ড টি এর কিছু লেখা নেই। নেক্সট, টি অ্যান্ড এস এর কি কিছু লেখা আছে? টি অ্যান্ড এস কিন্তু সরাসরি কিছু লেখা নেই। কিউ অ্যান্ড আর এরও কিন্তু সরাসরি কিছু লেখা নেই। তাহলে প্রথম 1 2 3 অপশনের মধ্যে কোনোটাই হচ্ছে না, লাস্ট যেটা নান অফ দিস সেটাই হবে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্কোয়ার ইজ মিসিং? এটা তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে লাস্টের যে স্কোয়ারটা, এই জায়গাটাতে যে স্কোয়ারটা থাকবে সেটা কোনটা হবে। এখানে প্রথমটায় দেখো যে নাম্বার অফ সার্কেল সেটা কমে গেল প্রথমটা থেকে সেকেন্ডটায়, তারপর সেই সার্কেলটা আরো ছোট হয়ে গেল। তো লাস্টে যেটা হবে সেখানে হয়তো এই সার্কেলটা আর থাকবে না, শুধু যে মাঝখানে যেটা সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টটাই শুধু থাকবে। কারণ প্রথম থেকে সেকেন্ড ছবিতে একটা সার্কেল কমে যাচ্ছে, সেকেন্ড থেকে থার্ড ছবিতে একটা সার্কেল, মানে সার্কেল যেটা সেটা একেবারেই ছোট হয়ে যাচ্ছে, আর লাস্টের যে ফিগারটা আসবে সেখানে সার্কেলটা একেবারেই ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। তাহলে অ্যান্সার হবে ওয়ান। হ্যাঁ, অ্যান্সার কারেক্ট অপশন দেখো, অ্যান্সার ওয়ানই আছে।